বিসমিল্লাহির রহমানির রহিম। 5 আগস্টের পরে যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচন বা আনুপাতিক হারে নির্বাচন, যেটাকে আমরা পিআর সিস্টেম বলছি বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বলছি। এই পদ্ধতিটি নিয়ে বেশ কথা হচ্ছে 5 আগস্টের পর থেকে, এবং গতকালকে যে ইসলামী আন্দোলনের সমাবেশ হয়েছে সেই সমাবেশ থেকে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এবং যারা আমন্ত্রিত অতিথি ছিলেন তারা প্রায় প্রত্যেকেই বলেছেন সংখ্যানুপাতিক হারে নির্বাচনের কথা। সংখ্যানুপাতিক হারে নির্বাচনটা কি? সংখ্যানুপাতিক হারে নির্বাচন হচ্ছে যে এখানে কোনো ব্যক্তিকে ভোট দেওয়ার সুযোগ নাই, অর্থাৎ আসন ধরে 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 ভোট হবে না, নির্বাচন হবে না। এখানে সারা বাংলাদেশে মার্কাতে নির্বাচন হবে, সেখানে কোনো ব্যক্তি থাকবে না, অর্থাৎ ব্যক্তিকে ভোট দেওয়ার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে একজন একটা সংসদীয় আসনে যে কিনা নির্বাচন করবেন সেই প্রার্থী এবং জনগণের মধ্যে যে কানেক্টিভিটি, সেই কানেক্টিভিটি আর থাকলো না, জবাবদিহিতার জায়গাটা থাকবে না। একজন প্রার্থী যখন তার সংসদীয় আসন নির্বাচন করতে চায় তখন সে বেশ প্রতিশ্রুতি দেয় জনগণকে যে আমি এই কাজগুলো করব, এবং 5 বছরের মধ্যে সে যদি সেই কাজগুলো করতে ব্যর্থ হয় তাহলে তাকে পরবর্তীতে জনগণ আর ভোট দেয় না বা দিবে না। যদিও বা আমাদের দেশে মার্কার একটা গুরুত্ব আছে, এবং একটু না ব্যাপক গুরুত্ব আছে, এবং মানুষ মার্কা দেখে ভোট দেয়, কিন্তু কিছু কিছু জায়গাতে মার্কার চাইতে গুরুত্বপূর্ণ হয়ে যায় হচ্ছে ব্যক্তি। যেমন স্থানীয় পর্যায়ে কিন্তু মার্কাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না, সেখানে কিন্তু স্থানীয় পর্যায়ে যারা কিনা প্রার্থী হিসেবে দাঁড়ান তাদের জনপ্রিয়তার উপর নির্ভর করেই কিন্তু নির্বাচিত হয়। তাহলে জাতীয় নির্বাচনে যদি পিআর সিস্টেমটা চলে আসে তাহলে কি হবে? তাহলে কিন্তু সেই জনপ্রিয়তা যে জায়গাটা থাকবে সেই জায়গাটা থাকলো না। আরও একটি বিষয় সেটি হচ্ছে যে ধরেন একটি দল 10% ভোট পেল সারা বাংলাদেশে, তার মানে সে 30টা আসন পেয়ে যাচ্ছে, কিন্তু যখন আসন ভিত্তিক নির্বাচন হবে তখন কিন্তু এই 30টা আসন পাওয়ার তারা সুযোগ থাকবে না। কারণ হচ্ছে অনেক ছোট দলই আছেন যারা কিনা 5%, 7%, 10% ভোট পায়, কিন্তু তারা আবার আসনে দেখা যাবে যে 2টা বা 3টা আসন পাচ্ছে, বা অনেক সময় আসন পায়ও না, কারণ আসন ভিত্তিক জনপ্রিয়তার জায়গায় তার দলের প্রার্থী হোঁচট খাচ্ছে। কিন্তু এই পিআর সিস্টেমে যেটা হবে যে ওই হোঁচট খাওয়ার যে ব্যর্থতাটা, সেই ব্যর্থতাটা দেখা গেল না। দেখা গেল যে সারা বাংলাদেশে অমক দল এত % ভোট পেয়েছে, কিন্তু এত % ভোট সারা বাংলাদেশে পাওয়াটা আর একটা আসনে একজন ব্যক্তির জনপ্রিয়তা, সেটি কিন্তু একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। আরও একটা বিষয় হচ্ছে যারা কিনা আপনার পিআর সিস্টেম নিয়ে কথা বলছে তাদের ভিতরে একটা আশঙ্কা আছে যে বর্তমান পদ্ধতিতে নির্বাচন হলে হয়তো বা অনেকে 1% একটা আসনও জিতবে না, বা 5টা আসনে বেশি জিতবে না, বা 10টা আসনে বেশি জিতবে না, কিন্তু পিআর সিস্টেম হলে তার সে আশঙ্কা কিন্তু আর থাকছে না। তাহলে তার কি হচ্ছে যে তার আসন বেড়ে যাচ্ছে, অর্থাৎ 10% যে ভোট পাবে সে 10% ভোট পেলে সে 30টা আসন পেয়ে যাচ্ছে, বা তার সংসদে প্রতিনিধিত্ব করার মতো 30 জনকে সে প্রতিনিধি করতে পারছে। তাহলে এই যে তার একটা আসনে নির্বাচিত না হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনা থাকলো না। আমি ব্যক্তিগতভাবে মনে করি পিআর সিস্টেমটা একটা স্বৈরতান্ত্রিক চিন্তা চেতনা। কারণ হচ্ছে যখন দল সারা বাংলাদেশে একটা দল 10% ভোট পেল, তার 10% ভোট পেলে তার 30 জন হচ্ছে প্রার্থী সে দেবে, বা তার প্রতিনিধি দিবে সংসদে, দল তো তার মতো করে লিস্ট করে দিয়ে দিবে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু যারা কিনা পরিশ্রমী ত্যাগী নেতা আছেন বা একটা আসনে জনগণের সাথে কানেক্টিভিটি আছে, সেই ব্যক্তি কিন্তু প্রতিনিধিত্ব করার সুযোগটা পাচ্ছেন না। আর আমাদের দেশে যেহেতু ব্যক্তি নির্ভরই আপনার দলগুলো হয়ে থাকে, এবং সেই দলের মধ্যে গণতন্ত্রের চর্চাটা প্রায় নেই বললেই চলে, সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে আরও কর্তৃত্ব পরায়ণ বেশি হবে দলের যে চেয়ারম্যান থাকবেন, এবং সে তার ইচ্ছা মতো তার পছন্দের ব্যক্তিদেরকেই কিন্তু সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিবেন। তাহলে কি হচ্ছে যে
একজন নেতা সে যে পরিশ্রম করে রাজনীতিটা করছে, এই পরিশ্রমটা কিন্তু তার বিফলে যাবে। সে কিন্তু তার জনপ্রিয়তাটা দেখানোর সেই জায়গাটা পাবেন না। সো এই কারণে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই পিআর সিস্টেমটা একটা মোটামুটি স্বৈরতান্ত্রিক একটা চিন্তা চেতনা বাংলাদেশের প্রেক্ষাপটে। আমি সারা পৃথিবীর কথা বলছি না, পৃথিবীতে প্রায় 100 দেশ বা তারও অধিক দেশে পিআর সিস্টেমটা আছে, এবং দক্ষিণ এশিয়াতে মাত্র 2টো দেশ, নেপাল এবং শ্রীলঙ্কাতে পিআর সিস্টেমটা আছে। যদিও বা শ্রীলঙ্কা এবং নেপালের যে গণতন্ত্র সেটি সম্পর্কে আমাদের জানা আছে যে আসলে সেটা রাষ্ট্রপতি নিয়ন্ত্রিত যেহেতু তাদের সরকার চলে, এবং সেখানেও গণতান্ত্রিক পদ্ধতিটা খুব বেশি আলোচনায় আসে না বা ওইভাবে করে যায় না। রাষ্ট্রপতি তার পছন্দ মতো সংসদ তৈরি করে। আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা আসনের যারা কিনা ভোটার থাকবেন বা জনগণ থাকবে, তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত যে সেবা, সেই সেবা থেকে বঞ্চিত হবেন। কারণ আমি একটা আসনের ভোটার, আমার যে এখানে নির্বাচিত প্রতিনিধি থাকবে, তার কাছে কিন্তু আমার একটা আকাঙ্ক্ষা থাকবে, চাহিদা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে, একটা চাওয়া পাওয়া থাকবে। এবং আমি আমার প্রয়োজনে আমার এলাকার একটা রাস্তা নির্মাণ করতে হবে বা আমার এলাকায় একটা প্রবলেম আছে সেটা সলভ করতে হবে, আমি কিন্তু আমার সেই যে ইলেক্টেড যে প্রার্থী আছেন তার কাছে আমি যেতে পারছি এবং তাকে বলতে পারছি যে আমার এই এলাকার এই সমস্যাটা আছে, এই সমস্যাটার সমাধান আপনাকে করতে হবে। সে কিন্তু তখন যেহেতু সে এই আসনের নির্বাচিত প্রতিনিধি, তার জনগণের প্রতি কিন্তু একটা জবাবদিহিতা থাকবে। সেই জবাবদিহিতার জায়গায় সে কিন্তু মানুষের প্রবলেম সলভ করার চেষ্টা করবে। কিন্তু যখন কিনা পিআর সিস্টেমে চলে যাবে, তখন কিন্তু আর কোনো প্রার্থীর জবাবদিহিতার জায়গা থাকবে না বা কোনো একটা নির্দিষ্ট আসনকে নিয়ে তারা কোনো চিন্তা থাকবে না। অর্থাৎ সেখানকার জনগণ কিন্তু সেবা থেকে বঞ্চিত হবেন। আমার মনে হয় যে এখনও পর্যন্ত বাংলাদেশ পিআর সিস্টেমে নির্বাচন করার মতো সক্ষম না। এটি যারা এই পিআর সিস্টেমটা চাচ্ছেন তারা আসলে সুবিধা নেওয়ার জন্যই চাচ্ছেন, কারণ বড় দলগুলোর সাথে ফাইট করে তারা পারবেন না, তারা জানেন। সেজন্য ছোট ছোট দলগুলো তারা তাদের নির্বাচিত তাদের সংসদে তাদের প্রতিনিধিত্ব যেন বাড়ে, সেই জিনিসটি নিশ্চিত করার জন্যই পিআর সিস্টেমে আগ্রহী।